24 জন, 25 জন আর কি। রেদওয়ান কি ইয়েটা শেয়ার করছিলে তুমি? আহ, কিভাবে নামটা এডিট করা যায় সেটা? জি স্যার, করেছিলাম। আমি একদম ফুল ইনস্ট্রাকশন দিয়ে ডিটেইলে দিয়ে দিয়েছিলাম কিভাবে আচ্ছা করতে আচ্ছা হবে। লাস্টে যে লাস্ট নেমটা চেঞ্জ করে ওখানে ডিপার্টমেন্টের নাম অ্যাড করে দিতে হবে। আচ্ছা। তারপরে অ্যাকাউন্ট বানাতে হবে না এক্সট্রা করে। আজকে অধিকাংশের দেখছি যে এটা আছে আর কি, ডিপার্টমেন্টের নামটা শেষে পাচ্ছি। অন্যদিন যেমন দু একজনের পাই, আজকে আমি অধিকাংশেরই পাচ্ছি, দু একজনের পাচ্ছি না। তো ওরা মেবি মেসেজ দেখেনি আমি যখন দিয়েছি। আচ্ছা, তো তোমরা সবাই একটু মেসেঞ্জারে যে রেদওয়ানের ইয়েটা ফলো করো আর কি, ও যে শেয়ার করেছে আর কি কিভাবে এটা করতে হয়, এটা একটু সবাই দেখে নিও, কারণ নাহলে কিন্তু অ্যাটেন্ডেন্স দেওয়ার ক্ষেত্রে আমার জন্য খুব অসুবিধা আর কি। সবাই নিজের নামের পরে যেন ডিপার্টমেন্টের নামটা থাকে সেটা একটু এনশিওর করো। স্যার কিরণ হচ্ছে স্যার মেবি আমাদের পার্সোনাল গ্রুপে দিছে, সো অনেকে হয়তো বা খেয়াল না, করে আমি নাই। মেইন গ্রুপেই দিয়েছি। আমাদের ফ্রেন্ডের যে গ্রুপ আছে, আমি আমাদের ফ্রেন্ডের এই মেইন গ্রুপে এই ক্লাসের গ্রুপেই কোয়ারেন্টাইনের দিয়েছি। ক্লাসটাতে দিস নাকি? তাহলে জানি না, কিন্তু আমি পাইলাম না মেসেজ। আচ্ছা, 24 জন এখন। আজকে উপস্থিত এত কম কারণটা কি? গতকালকে আমার মেসেজ মনে হয় অনেকে দেখেনি নাকি? আমি সকালে 10টায় ক্লাস নিব, কারণ হলো যে 11টার সময় আমার একটু নিজের কাজ আছে আর কি, সেই জন্য ভাবলাম যে 1 ঘন্টা আগেই শুরু করি, 10টা থেকে শুরু করলে 11টার মধ্যে শেষ করে ফেলবো। স্যার, দুজন মেবি ঢুকতে পারছে না, বলছে যে ইয়ে ফেল টু জয়েন মিটিং। আরেকবার ট্রাই করতে বলো। আচ্ছা, এখন আসছে যে মাহতাব রাশিদ, ড্রয়িং এন্ড পেন্টিং। মাহতাব রশিদ। জি স্যার। আচ্ছা, গুগল মিটে বোধহয় আলাদা করে ওয়েটিং রুমটা দেখায় না নাকি? মানে জয়েন করলে শুধু সেটা দেখায়, আলাদা করে ওয়েটিং রুমের কোনো ইয়ে তো আমি দেখতে পাচ্ছি না। মানে যেটা জুমে দেখায় যে একটা আলাদা ওয়েটিং রুম থাকে, সেখান থেকে অ্যাডমিট করার। আচ্ছা, আমার মনে হয় শুরু করি আমরা, অলরেডি অনেক সময় পার হয়ে গেল। আমার স্ক্রিনটা আশা করি দেখতে পাচ্ছ। হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। ফুল স্ক্রিন দেখতে পাচ্ছ না? গতদিন এটা আমরা শুরু করলাম, তো রোমানদের মানে প্রাথমিক যে অবস্থাটা আর কি, মানে তাদের ভিতরে যে স্যার আপনার স্ক্রিন দেখা যাচ্ছে না স্যার, রানু আক্তার না কার স্ক্রিন দেখা যাচ্ছে? তাই। রান অক্ষর একটা ছিল। এখন কি দেখতে পাচ্ছ আমি কি? জি স্যার, এখন দেখা যাচ্ছে। গতদিন আমরা আর কি প্রাথমিকভাবে আর কি ভৌগোলিক এলাকাটা জানলাম, তারপরে কেন ইতালিয়া বলা হয়, গ্রিকরা কেন এই নামটা দিল সেটা জানলাম, তারপরে রোমানদের ভিতরে যে শ্রেণী ভাগটা ছিল আর কি দুইটা, প্যাট্রিশিয়ান এবং হলো প্লেবিয়ান, সেটা সম্পর্কে জানলাম যে প্যাট্রিশিয়ানরা হলো যারা স্থানীয় এবং যাদের দখলে জমি থাকে, যারা অপেক্ষাকৃত ধনী, সম্ভ্রান্ত, যারা নিজেদেরকে প্যাট্রিশিয়ান বলে। প্যাট্রিশিয়ান অর্থ হলো পিতৃবংশীয়, অর্থাৎ তারা মনে করে যে তারা এই নগরের যে প্রতিষ্ঠাতা তার সেই বংশীয় আর কি। আর পাশাপাশি যারা বাইরে থেকে আসে, অন্যান্য অঞ্চল থেকে এখানে আসে,
তাদেরকে বলা হয় প্লেবিয়ান, যাদেরকে কর দিতে হয় এবং সেনাবাহিনীতে চাকরি করতে হয় বাধ্যতামূলক ভাবে। আহ, এবং কর দিতে না পারলে তাদেরকে দাস হিসেবে ব্যবহার করে প্যাট্রিশিয়ানরা, এরকম আর কি। এবং প্যাট্রিশিয়ানরা বছরে একটা নির্বাচন করে, সেই নির্বাচনের মাধ্যমে তারা একটা সিনেট গঠন করে, অর্থাৎ আমাদের সংসদের মতন। এবং সেই সংসদ আবার বা সিনেট দুইজন কনসুলেট বা দুজন অধিনায়ককে নির্বাচন করে, যারা দেশের বিচার কার্য পরিচালনা করবে এবং যুদ্ধ শুরু হলে যুদ্ধের নেতৃত্ব দেবে এরকম, এবং বিচার কার্য পরিচালনা করবে আর কি। এইটা হলো রোমানদের সামাজিক কাঠামো এবং রাষ্ট্রীয় কাঠামোটা বললাম আর কি। এবং তাদের এই যে প্রজাতান্ত্রিক যে সরকার ব্যবস্থা, এটা প্রতিষ্ঠিত হলো টার্কুইনাস সুপারবাস নামে একজন এট্রুস্কান সম্রাট বা রাজা, তাকে পরাজিত করে 509 খ্রিস্টাব্দের পর থেকে মূলত আসলে এই ইয়েটাকে ধরা হচ্ছে আর কি, রিপাবলিকান সময় আর কি। আমি আরেকবার জাস্ট একটু তোমাদের দ্রুত দেখাই। এই রিপাবলিকান সময়টা শুরু হলো 509 পর থেকে, এবং খ্রিস্টপূর্ব 27 সাল পর্যন্ত আহ, বলা যায় যে এই অবস্থাটা ছিল আর কি। 27-এ এসে সেটা আমি পরে বলবো কাহিনী। রিপাবলিকান রোমান আর্টে এসে আমরা যেই স্থাপত্য দেখতে পাচ্ছি এখানে, এটা একটা মন্দিরের, পর্তুনাস বন্দরের দেবতা, তাকে উৎসর্গ করে এই মন্দিরটা করা। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে এট্রুস্কান এবং গ্রিক মন্দিরের সুন্দর একটা কম্বিনেশন, কিন্তু কম্বিনেশন হলেও এই যে রেজাল্টটা আমরা পাচ্ছি গ্রিক এবং এট্রুস্কান মন্দিরের মিলনের ফলে যে নতুন একটা ডিজাইন তৈরি হচ্ছে, নতুন একটা শৈলী তৈরি হচ্ছে, এটা কিন্তু একান্তই রোমান একটা স্টাইল। আচ্ছা, কেউ আসছে, আবার ট্যাপ করে নেই। ইয়েতে গুগল মিটে এটা একটা সমস্যা যে মানে অ্যাডমিট করতে গেলে মিনিমাইজ করে তারপরে আবার অ্যাডমিট করতে হয় আর কি। আমার এখানে তোমরা হয়তো স্ক্রিনে দেখতে পাচ্ছ। আচ্ছা, আলোচনা। আমাদের এখানে কিন্তু স্ক্রিন চলে যায় না, মিনিমাইজ করলেও থাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখ, আমাকে মিনিমাইজ করে আর কি ইয়ে করতে হয়। আচ্ছা শোনো, আমি একটা জিনিস একটু জানতে চাই যে তোমরা কি জুমে বেশি ভালো ক্লাস করতে পারতে নাকি গুগল মিটে মনে হচ্ছে? মানে তোমার ক্লিয়ারিটির মানে ছবির ক্ষেত্রে বলি বা তোমার ভয়েসের স্যার জুম, আমার জুমটা বেশি ভালো? পার্সোনালি জুম বেশি ভালো লাগে। আচ্ছা, না বোধহয় বিশ্ববিদ্যালয় থেকে একটা লিংক দিচ্ছে আর কি শিক্ষকদের, যে আনলিমিটেড মানে এখন মিটে আমরা আনলিমিটেড ক্লাস করতে পারছি, সেরকম একটা ব্যবস্থা বোধহয় করা হয়েছে আর কি অলরেডি। আমি খুব ডিটেল জানি না, আমি দেখি। তাহলে যদি জুমেই তোমাদের সুবিধা হয় তাহলে এরপরে চেষ্টা করবো যে জুমেই আবার নেওয়ার। আনলিমিটেড হলে তো তোমাদের মানে সমস্যা হওয়ার কথা না। তো এই মন্দিরে আমরা দেখতে পাচ্ছি যে এট্রুস্কান এবং গ্রিক মন্দিরের সুন্দর কম্বিনেশন, এবং কম্বিনেশনের ফলে যে নতুন শৈলীটা তৈরি হচ্ছে সেটা কিন্তু আবার একান্তভাবেই রোমান একটা স্টাইলে পরিণত হচ্ছে আর কি। এটা আর মনে করায় দিয়ে দিতে হবে, মানে যেমন রোমান গ্রিকটা যেমন মন্দিরের বেদিটা হতো আয়তক্ষেত্রাকার, এখানেও দেখো যে মূল যে sorry, মূল যে সেটা কিন্তু আয়তক্ষেত্রাকার আর কি। আর এট্রুস্কানরা করতে হলো স্কোয়ার, এই বেদিটা হতো স্কোয়ার, এবং সেই স্কোয়ার বেদির অর্ধেকটা হতো কলাম আর অর্ধেকটা হতো ওয়াল। এখানে দেখো যে যদিও আয়তক্ষেত্রাকার ইয়ে পাচ্ছি আমরা, যদিও আয়তক্ষেত্রাকার বেদি, তারপরেও কিন্তু এট্রুস্কানদের মতন কিছুটা অংশে পিলার এরকম রেখে দেওয়া আর বাকিটা হলো ওয়াল করে ফেলা। আবার গ্রিক মন্দিরের মতন চারিপাশে কিন্তু এক সারি পিলার আমরা পাচ্ছি, যদিও এখানে কিছুটা বেশ কিছু পিলার ওয়ালের সঙ্গে অ্যাটাচড বা মানে ওয়ালের সঙ্গে ইন্টিগ্রেটেড অবস্থায় পাচ্ছি আর কি। আবার যে রোমান গ্রিক মন্দির সিঁড়ি থাকতো, বেদির চারপাশে সিঁড়ি থাকতো, কিন্তু এখানে এট্রুস্কানদের মতন শুধুমাত্র সামনের পাশ থেকে আর কি। আবার এই যে কলামটা পাচ্ছি সেটা কিন্তু আয়নিক কলাম আর কি, যেটা গ্রিকরা মানে বেশি ব্যবহার করতো। তারপরে আরেকটা জিনিস বললাম যে আমরা এখন পর্যন্ত স্থাপত্যে
খুব গুরুত্বপূর্ণ একটা ম্যাটেরিয়াল কংক্রিট। এখন মানে আধুনিক বিশ্বে এখনো পর্যন্ত কিন্তু কংক্রিটের ব্যবহার খুবই অনস্বীকার্য বা খুবই গুরুত্বপূর্ণ আর কি। তো এই কংক্রিট ব্যবহার শুরুটা কিন্তু রোমানরা। তারা এই যে মানে চুনা পাথরের টুকরা, তারপরে আগ্নেয় বালি, পানি, পাথরের গুঁড়া এগুলো মিশায় কংক্রিট বানাতো আর কি। যেটা এখনো পর্যন্ত কিন্তু আমরা সেই একই পদ্ধতিতে কংক্রিট মোটামুটি করে আসি, মানে বানাই আর কি। তো কংক্রিট ব্যবহারের কারণে তারা এই কিছু ভল্ট তৈরি করতে পারতো, যে ভল্ট গুলো আগে পাথরে হতো এবং পাথরে করাটা খুব রিস্কি ছিল, যে পাথরের একটা টুকরা খসে গেলেও পুরো ভল্ট বা পুরো জিনিসটা ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা ছিল, সেটা থাকলো না। এখন আগের চেয়ে আরো বেশি আলোর ব্যবস্থা করা যায়, যেমন এর নিচের ইয়েটার কথা বলছিলাম আমি, হেমিস্ফেরিক্যাল ডোম উইথ অকুলাস। অকুলাস মানে হলো এই যে মনিটা, চোখের মনির মতন যে অংশটা কালো, মানে যেখানটা হলো আর কি, ভেতরে আলো যায়, বৃষ্টি হলে পানি পড়ে, সেটা হলো অকুলাস। আর হেমিস্ফেরিক্যাল মানে অর্থাৎ গোলার্ধ, এই যে একটা গোলকের অর্ধেকটা হেমিস্ফেরিক্যাল ডোম বলে। তো এর আগে আমরা ট্রেজারি অফ অট্রিউস দেখে আসছি মাইসিনে, তারপরে থোলোস দেখে আসছি হলো ইয়েতে, নেক্রোপলিস বা এই যে ইয়েতে, কি বলবো, এট্রুসকানদের। তো সেই গম্বুজগুলো ছিল কিন্তু পাথরের, ফলে এরকম মাঝখানে এরকম হলো স্পেস রাখার কোনো সুযোগ ছিল না আর কি। তো সিমেন্ট মানে কংক্রিটের ব্যবহারের কারণে সেটা সম্ভব হলো রোমানদের সময়। আর এখন তারপরে রোমান প্রতিকৃতি সম্পর্কে যেটা বলছিলাম, যে রোমানরা মনে করতো একটা মানুষকে রিপ্রেজেন্ট করার জন্য, বা একটা মানুষকে কি বলবো, আহ, কি বলা যায় ভালো, একটা মানুষের প্রতিনিধিত্ব করতে পারে একটা মানুষের পোর্ট্রেটই, অর্থাৎ ফুল বডিটাকে উপস্থাপন করাটা জরুরি না, যেটা গ্রিকরা মনে করতো যে একটা মানুষ, একটা মানুষের মাথা সহ পুরো বডিটা একটা অবিচ্ছেদ্য অংশ, এটা গ্রিকরা মনে করতো। এবং ফলে দেখবা যে গ্রিকরা কিন্তু অধিকাংশই ফুল বডি সহ স্কাল্পচার করতো আর কি। কিন্তু রোমানরা পোর্ট্রেটে অনেক বেশি গুরুত্ব দিত আর কি। অনেক ক্ষেত্রে দেখা যায় যে তারা শুধুমাত্র পোর্ট্রেটই করতো আর কি, ফার্স্ট মানে আবক্ষ মূর্তি যেটাকে বলে বুক পর্যন্ত, সেরকমও আমরা প্রচুর দেখি, যেটা গ্রিকদের ক্ষেত্রে কিন্তু খুবই কম। রোমানরা তার মানে যে ফুল ফিগার করতো না তা কিন্তু আমি বলছি না, কিন্তু রোমানরা প্রচুর ফুল ফিগার করতো, কিন্তু তাদের মূল ফোকাসটা থাকতো হলো পোর্ট্রেটে। এবং একটা মানুষ দেখতে স্বাভাবিকভাবে যেমন, সেভাবেই তারা তৈরি করার চেষ্টা করতো। যেমন এখানে একজন দেখতে পাচ্ছে যে হেড অফ এ রোমান প্যাট্রিশিয়ান, এবং এখানে কিন্তু গ্রিকদের মতন সিমেট্রিক্যাল ওয়েতে বা তোমার আহ, মানে দুই পাশ একই রকম ভাবে তৈরি করা হয়নি, অর্থাৎ এক পাশ মানে দুই পাশে আলাদা আর কি বলতে গেলে আর কি। অর্থাৎ একই রকম ভাবে গ্রিকরা যেমন আদর্শায়িত ভাবে আহ, দুই পাশে একই রকম ভাবে করতে, সেরকম ভাবে করা হচ্ছে না। একটা মানুষ দেখতে সাধারণত যেমন হয়, দুই পাশের স্কিনের ভাঁজ দুই রকম বা চোখের আয়তনটা দুই রকম হতে পারে, সেভাবেই তারা তৈরি করতো। অর্থাৎ একটা মানুষ দেখতে স্বাভাবিকভাবে যেমন, সেভাবেই তারা তৈরি করতো। এবং অনেক ক্ষেত্রেই তারা যেটা করতো, বিশেষ করে এই যে রিপাবলিকান এই সময়ে, যে পোর্ট্রেটটা দেখা যাচ্ছে যে আহ, যাকে করা হচ্ছে তারই, কিন্তু বডিটা অনেক ক্ষেত্রে তোমার গ্রিক অ্যাথলেট বা বীর যাদের স্কাল্পচার পাওয়া যায়, তাদের ওই বডিটাকে ফলো করে বডিটা এইভাবে করা হতো। আর পোর্ট্রেটটা হচ্ছে যে যে মানুষটা করা হচ্ছে তার, অর্থাৎ এরকম বডিটা যুবক একটা পুরুষের, যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি খুব গ্রিক অ্যাথলেটদের যেমন খুব আদর্শায়িত ফিগার সেটা পাচ্ছি, কিন্তু মুখটা কিন্তু আবার দেখো যে একদম বৃদ্ধ মানুষের আর কি। এরকম ধরনের খুবই কি বলবো ইরেশনাল কম্পোজিশন বা একটা সমন্বয় আমরা কিন্তু মাঝে মধ্যে দেখবো আর কি। সময় রোমান টাইমে হতো তাও কিন্তু না, স্যার রিপাবলিকান আপনার সময় কিন্তু স্ক্রিনটা এই কাজটা চলে গেছে করা স্যার। হতো। এটা চলে যাচ্ছে। এখন দেখতে পাচ্ছ? আচ্ছা আচ্ছা হুম, আচ্ছা, না, present। না স্যার, আচ্ছা, এর কারণ হলো যে মাঝখানে বোধহয় অন্য আর কেউ, না না, স্যার তাও রানু তো না, আক্তারের প্রবলেম হচ্ছে মেবি, একদম প্রেজেন্ট। ও প্রায় ইয়ে করতে পারছে না। এখন কি দেখতে পাচ্ছ? জি স্যার। এই বিষয়টা আবার যে সবসময় হতো যে বডিটা ইয়ের হবে আর মাথাটা যার করা হচ্ছে তাও কিন্তু আবার সবসময় না। তবে রিপাবলিকান সময় কিন্তু এটা মানে প্রায়ই ঘটতো যে বডিটা গ্রিক অ্যাথলেট বা গ্রিক বীরের, আর পোর্ট্রেটটা হলো আহ, যাকে করা হচ্ছে তার। সাধারণত প্যাট্রিশিয়ানদেরই করা হতো অবশ্যই, কারণ যেহেতু তার সম্ভ্রান্ত ব্যক্তি ছিল এবং
রোমানদের মধ্যে কিন্তু এরকম একটা ব্যাপার ছিল এই সময়ে, এই যে রিপাবলিকান সময়ে কিন্তু এমন একটা ব্যাপার ছিল যে প্রত্যেকটা মানুষের বাসায় তার কল্পিত পূর্বপুরুষদের ছবি তারা এঁকে রাখতো আর কি, বোর্ডে, কাঠের বোর্ডে বা এরকম ইয়েতে তারা ঘরের মধ্যে রাখতো আর কি, মানে কাল্পনিক ছবি যে আমার পূর্বপুরুষ ইনি বা ইনি এরকম আর কি। এরকম এরকম মানে প্রত্যেকের বাড়িতে সম্ভ্রান্ত প্যাট্রিশিয়ানদের বাসায় এটা কিন্তু খুবই মানে গুরুত্বপূর্ণ একটা এলিমেন্ট, বাসায় থাকতেই হবে। মানে কারো বাসায় যদি না থাকে তাহলে সেটা কিন্তু তার জন্য খুবই অপমানজনক বা এরকম আর কি বিষয়টা, মানে এতটা গুরুত্ব দেওয়া হতো যে সরি, প্রত্যেকের আমার বাসায়। নেট কানেকশনের প্রবলেমের কারণে শুনতে পারিনি, আপনি আবার একটু বলবেন কাইন্ডলি? আচ্ছা, বলছিলাম যে রোমান প্যাট্রিশিয়ানদের বাসায় তারা তাদের পূর্বপুরুষদের কাল্পনিক ছবি এঁকে রাখতো আর কি, মানে শিল্পীদেরকে অর্ডার দিয়ে এগুলো এঁকে রাখতো। এবং যখন কেউ মারা যেত তখন তারা এই ছবিগুলো নিয়ে সেই যে ধর্মীয় যে তোমার রীতিনীতি আছে, একজন মানুষ মারা গেলে তাকে যেভাবে সমাহিত করা হবে এই রীতিনীতি গুলো পালন করার সময় এই ছবিগুলো নিয়ে যেত এবং প্রদক্ষিণ করার একটা ব্যাপার ছিল আর কি। অর্থাৎ মানে পোর্ট্রেট বা পূর্বপুরুষদের ছবি ঘরে রাখা এটা কিন্তু রোমানদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় ছিল, তাদের আভিজাত্যের একটা অবিচ্ছেদ্য অংশ, যে তাদের বাসায় তাদের পূর্বপুরুষদের কাল্পনিক ছবি থাকবে এরকম আর কি। এবং কেউ মারা গেলে, আত্মীয় স্বজন কেউ মারা গেলে তখন তারা এই ছবিগুলো নিয়ে সেখানে উপস্থিত হতো এবং ধর্মীয় আচার রীতি এগুলো পালন করতো। এরপরে যে বিষয়টা সেটা হলো যে দিনারিয়াস, মানে দেখতে পাচ্ছ একটা পয়সার ছবি। তো আসলে মানে পয়সার মধ্যে তোমার বিভিন্ন দেবতাদেরকে এর আগে দেখানো হতো আর কি, বিভিন্ন রকমের দেবতা, স্বর্গীয় ব্যক্তি আর কি, দেবতাদেরকে দেখানো হতো। এবং পরবর্তীতে এক সময় আস্তে আস্তে এই পয়সার মধ্যে তোমার কাল্পনিক যে পূর্বপুরুষ বা যারা মানে মানে পূর্ব পিতা যারা, তাদের ছবি দেওয়ার একটা প্রচলন হয়। অর্থাৎ কেউ জীবিত না, যারা মারা গেছে বেশ আগে, এরকম ব্যক্তিদের ছবি পয়সার মধ্যে রিলিফ আকারে দেওয়া হতো আর কি। মানে আসলে পয়সা তো রিলিফই হয়, আমাদের এখনো পর্যন্ত পয়সা কিন্তু রিলিফই হয়, তাই না? সেই রিলিফের মধ্যে আসলে প্রথম দিকে দেয়া হতো তোমার এই যে বিভিন্ন ধর্মীয় স্বর্গীয় দেবতাদের, পরবর্তীতে তোমার স্বর্গীয় যে পূর্বপুরুষ তাদের। এবং পরবর্তীতে দেখো যে এটা হলো 44 সাল, খ্রিস্টপূর্ব 44 সালে, তখন থেকে তোমার জীবিত মানুষের ছবি ব্যবহারের একটা রীতি প্রচলন হলো আর কি। অর্থাৎ এখানে যে ছবিটা দেখতে পাচ্ছ উইথ দ্য পোর্ট্রেট অফ জুলিয়াস সিজার, জুলিয়াস সিজারের নাম হয়তো তোমরা জানো, খুবই বিখ্যাত একজন রোমান শাসক। তো জুলিয়াস সিজার হলো প্রথম ব্যক্তি যিনি পয়সাতে সরাসরি নিজের ছবি ব্যবহার করা শুরু করলেন। অর্থাৎ এর আগে যে তোমার দেবতাদের ছবি ব্যবহার করা হতো, তারপরে এসে স্বর্গীয় বিভিন্ন পূর্বপুরুষদের কাল্পনিক ছবি দেওয়া হতো। আর জুলিয়াস সিজার সরাসরি তিনি জীবিত অবস্থাতেই তার নিজের ছবি ব্যবহার করা শুরু করলেন। তো এই যে শুরুটা করলেন, আচ্ছা 44 সালে এই পয়সাটা হলো 44 সালের, এবং এই সালেই কিন্তু জুলিয়াস সিজার মারা যান আর কি। অর্থাৎ তিনি মারা যাওয়ার কিছুদিন আগে একটা পয়সা বের করা হলো, যেই পয়সায় জীবিত সম্রাটের ছবি জনগণ দেখার সুযোগ পেল আর কি। এবং এই যে তোমার পয়সার মধ্যে সম্রাটের ছবি ছাপানো বা মানে রিলিফ করা, এই ব্যাপারটা কিন্তু আসলে রাজনৈতিকভাবে জনগণের মতকে কাজে লাগানোর একটা প্রক্রিয়া আর কি। অর্থাৎ এখনো কিন্তু দেখবা যে তোমার বিভিন্ন দেশে যখন রাজনৈতিক প্রচারণা চালানো হয় বা তোমার ইয়ে করা হয় বা নির্বাচনের সময়, কিন্তু মানে নির্বাচনের সময় খুব সুকৌশলে কিন্তু শিল্পকে ব্যবহার করা হয়। তোমরা কি ইয়ের ডকুমেন্টারিটা দেখছো কিনা কেউ, যে বিবিসি ওয়ার্ল্ড এর একটা ডকুমেন্টারি আছে যে হাউ আর্ট মেড দ্য ওয়ার্ল্ড, বা এই ধরনের নাম আর কি। যদি না দেখে থাকো তাহলে ইউটিউবের মধ্যে পাওয়া যাবে, এটা দেখো আর কি। এখনো পর্যন্ত কিন্তু আর্ট খুব শক্তিশালী একটা মাধ্যম, খুব রাজনৈতিক একটা শক্তিশালী আর কি, যে জনগণের মতকে নিজেদের পক্ষে কাজানোর উদাহরণ তোমরা আসলে নিজেরা কল্পনা করলে কিন্তু আমাদের আশেপাশেই পাবে। শিল্পকে কিভাবে আসলে রাজনৈতিক মতামত মতামত নিজের পক্ষে ব্যবহার করার জন্য কিভাবে শিল্পকে ব্যবহার করা হয়, এটা তোমরা নিজেরাও চিন্তা করলে বের করতে পারবে। তো সেরকমই একটা ব্যাপার কিন্তু রোমানরা প্রথম শুরু করে আর কি। অর্থাৎ রাজার রাজনৈতিক দৃষ্টিভঙ্গি এবং যে রাজনৈতিক যে
মানে কি বলা যায়, মানে জনগণের মতকে নিজেদের পক্ষে লাগানোর জন্য রাজনৈতিক ভাবে কিন্তু ব্যবহার করার প্রচলনটা রোমান সময়ে শুরু হয়, মানে খুব ভালোভাবে শুরু হয় আর কি। এখানে জুলিয়াস সিজারের পোর্ট্রেটটা দেখতে পাচ্ছ। এরপরে আমরা কোথায় যাচ্ছি? এরপরে যাচ্ছি হলো তোমার পম্পেইতে। পম্পেই ইতালির দক্ষিণ দিকের একটা জায়গা, দেখতে পাচ্ছ। এখানে ক্লোজ করে দেখানো পম্পেই। পম্পের উপরের দিকে দেখো যে ভিসুভিয়াস নামটা তোমরা নিশ্চয়ই শুনে থাকবে সবাই। ভিসুভিয়াস হলো একটা পর্বত, এবং সেই পর্বতের তোমার আগ্নেয়গিরির অগ্নুৎপাতের কারণে কিন্তু পম্পেই, তারপর নেপলস এর এই অঞ্চল, হাকুলেনিয়াম, এই যে শহরগুলা, এগুলো কিন্তু তোমার আগ্নেয়গিরির লাভার নিচে চাপা পড়ে যায় আর কি। এটা কি জানো? জি স্যার। আচ্ছা। জি স্যার। তো এই তো এই ভিসুভিয়াস পর্বতের অগ্নুৎপাতের কারণে, আগ্নেয়গিরির বিস্ফোরণের কারণে যে লাভা বেরোলো প্রচন্ড পরিমাণে, সেটার কারণে কিন্তু তোমার এই যে হারকুলেনিয়াম, তারপরে পম্পেই, এই শহরগুলা কিন্তু একদম মানে ধ্বংস হয়ে যায় খুব নিমেষেই, একদম একদিনের মধ্যেই। তো ফলে যেটা হলো, এবং এই ঘটনাটা কবে হলো? এই ঘটনাটা হলো তোমার 80 খ্রিস্টাব্দে, খ্রিস্টের জন্মের 80 বছর পরে। 80 খ্রিস্টাব্দের দিকে, 80 না সরি 79 আর কি, 79 খ্রিস্টাব্দে 24শে আগস্ট এই ভয়াবহ একটা বিস্ফোরণ হলো, এবং এই বিস্ফোরণের ফলে একদিনের মধ্যে নিমেষেই তোমার এই যে শহরগুলো দেখতে পাচ্ছ ভিসুভিয়াসের আশেপাশে, এই শহরগুলো তোমার অগ্নুৎপাতের আগ্নেয়গিরিতে নিমজ্জিত হয়ে গেল, এবং প্রচুর মানুষ মারা গেল, এমনকি মমি হয়ে গেল আর কি। সেগুলো এখনো মিউজিয়ামে রাখা আছে আর কি। ইনস্ট্যান্ট ইয়ের ছায়ের চাপে পড়ে বা এইভাবে মমি হয়ে গেল, এবং অনেক বাড়িঘর যেগুলো মানে তোমার কি বলবো, আগ্নেয়গিরির কারণে একদম যেভাবে ছিল সেভাবেই বহু বছর পর্যন্ত স্যার আমার একটা 17শো কোশ্চেন ছিল শতকে, না সরি 18। হ্যাঁ, স্যার এতক্ষণ কিছু শোনা যায়নি, একদমই ব্ল্যাঙ্ক এসেছে। স্যার। কোয়েশ্চেনটা হচ্ছে যে এখানে যে মানে ডেটটা দেওয়া ছিল যে 24 আগস্ট, স্যার এটার কি মানে একদম এত ক্লিয়ার ভাবে এটা কি ধারণা করা হয় না, নাকি এটার কোনো মানে প্রুফ আছে যে আমি আসলে দেখলাম যে আর্থ্রোলজিস বা ইয়েতে কিন্তু মোটামুটি এতই দেওয়া আর কি, 2979 সালে 24 আগস্টের কথা বলা আর কি। আচ্ছা আচ্ছা। তো এখন আসলে তো এই যে তোমার তো জানোই যে প্রথম দিকে তো বললাম যে অনেক কাছাকাছি ডেট কিন্তু বলা সম্ভব, মানে তোমার বিভিন্ন রকমের যে বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে, তারপর বিভিন্ন লেখা থেকে, বিভিন্ন রাইটারের লেখা থেকে এই এগুলো পাওয়া যায় আর কি। তো ঐতিহাসিক সময়ের এটা হলো একটা সুবিধা যে অনেক এভিডেন্স পাওয়া যায় আর কি, লেখা হোক বা ইয়ে হোক, অনেক কিছু পাওয়া যায়। এখন প্রাগৈতিহাসিক সময়ের তো লেখা পাওয়া যায় না, আমরা বিভিন্ন রকম প্রত্নতাত্ত্বিক নিদর্শন, তারপরে বিভিন্ন ব্যবহার্য জিনিসপত্র দেখে বুঝে নিতে হয়, অনেক ক্ষেত্রে হাইপোথেসিস হয় আর কি। হুম। তো এই যে 1800 শতকে এসে এই শহরগুলো আবার প্রত্নতাত্ত্বিক খোঁড়াখুড়ি শুরু হলো, এবং খোঁড়াখুড়ি করতে যে আর্ট মানে এখানে ইয়েরা, এখানকার মানে যারা এই কাজে নিয়োজিত ছিল, তারা আর কি দেখলো যে ওই সময়কার মানুষ কি ধরনের লাইফস্টাইল ছিল, তাদের কি ধরনের ছবি দেওয়া হতো, কি ধরনের স্থাপনা ছিল, বাড়িঘরগুলো কি ধরনের কাঠামো ছিল, এগুলো সম্পর্কে অনেক ডিটেইল ইনফরমেশন পাওয়া গেল। কারণ হলো যে প্রায় 1700 বছর ধরে কিন্তু এটা কিন্তু খুব ইনট্যাক্ট অবস্থায় ছিল আর কি। অর্থাৎ এই আগ্নেয়গিরি লাভার নিচে বা অনেক কিছু এরকম জমে স্টাক হয়েছিল, ফলে এগুলো খুবই অবিকৃত অবস্থায় পাওয়া গেছে আর কি, অনেক কিছু আর কি। মানে মানে তুমি বলা যায় যে 1700 বছর পরে একদম আহ, সেই প্রথম খ্রিস্টাব্দের কিছু জিনিসপত্র বা বাড়িঘর ছবি দেখছো যেগুলো একদম অবিকৃত আর কি, কোনো চেঞ্জ হয়নি এরকম। আচ্ছা, তো এই যে তোমার 80 সালে, তো 79 সালের কথা বললাম আর কি, খ্রিস্টাব্দ। আর এর খ্রিস্টপূর্ব জেনারেল সুলা নাম তার। তো সুলা সে হলো এই যে
এই শহরগুলোর দখল নেয় আর কি। রোমানরা নিজেদের হাতে শাসন ক্ষমতা তুলে নেয়। এর আগে ছিল তোমার আফগান, তারপরে তোমার সামনাইট, এই ধরনের কিছু আদিবাসী বা উপজাতি ছিল এই অঞ্চলে। এদের উপনিবেশ তোমার এই খ্রিস্টপূর্ব 80 সালের দিকে। এবং এই তোমার সেই সময়ে শহরের দুজন ধনী ব্যক্তি, যার একজনের নাম হলো তোমার কুইন্টিয়াস ভালগাস, আর একজন হলো মার্কাস মার্কাস আহ, ইয়ে মার্কাস প্রোসিয়াস। এরকম দুজন ধনী ব্যক্তি, অর্থাৎ ধনী প্যাট্রিশিয়ান বা তোমার এই যে সরকারি উচ্চ পদস্থ কর্মকর্তা, তারা এই শহরের মানুষের বিনোদনের জন্য একটা বড় স্টেডিয়াম বা তোমার এমফি থিয়েটার আর কি, সেটা তৈরি করে আর কি। এবং ওই যখন এটা তৈরি করা হয় তখন কিন্তু ওই শহরে যত মানুষ ছিল তার চেয়ে বেশি মানুষ বসার ধারণ ক্ষমতাই এই এমফি থিয়েটারে ছিল আর কি। মানে একসঙ্গে প্রায় 20,000 মানুষ এই স্টেডিয়ামে বসতে পারতো আর কি। মানে যখন তৈরি করা হচ্ছে তখন দেখা যাচ্ছে যে ওই শহরে 20,000 মানুষই নেই, এরকম একটা অবস্থা। তো এইখানে তোমাদের এই স্টেডিয়ামটা বা এই এমপি থিয়েটারটা দেখানোর কারণ হলো এইটা, যে দেখো এটা কিন্তু কোনো পাহাড়ের কিনারে তৈরি করা না। অর্থাৎ আমরা যদি অ্যাক্রোপলিস শহরটার কথা মনে করো গ্রিকদের, অ্যাক্রোপলিস পাহাড়ের ঢালে কিন্তু একটা এরকম এমপি থিয়েটার ছিল, অর্ধচন্দ্রাকৃতির। মনে করতে পারো কি? মানে তোমাদের বলছিলাম আর কি, ছবি তো দেখাতে পারে, হ্যাঁ ছবি দেখাইছিলাম, কিন্তু জি তোমাদের স্যার। বলছিলাম আর কি। জি স্যার। তো সেইখানে কিন্তু তোমার পাহাড়ের ঢালটাকে সাপোর্ট হিসেবে ব্যবহার করা হতো। মানে এই যে ধাপে ধাপে যে বসার আসনগুলো উঁচু হচ্ছে, এই সাপোর্টটার জন্য পাহাড়ের ঢালটাকে ব্যবহার করা হতো। যেহেতু পাহাড়ের ঢাল যেভাবে ঢালু থাকে ওইভাবেই সিঁড়িগুলোর নামে বসার ব্যবস্থা করা হতো। লাস্টের নিচের দিকে এসে সার্কেল একটা স্পেস থাকতো যেখানে তোমার এই যে নাটকগুলো আর কি, মানে স্টেজ তো নিচের দিকে। এখানেও দেখো যে একই রকম, কিন্তু মানে গড়নটা কিন্তু একই রকম। মূল এই যে তোমার নাটক বা ইয়ে এটার জন্য না শুধু, একই সঙ্গে এখানে কিন্তু তোমার এই যে গ্ল্যাডিয়েটরসরা যে ধরনের খেলা খেলতো আর কি, পশু এবং মানুষের যুদ্ধ, অনেক সময় মানুষের যুদ্ধ, দাসের যুদ্ধ, এই ধরনের যুদ্ধগুলো কিন্তু রোমানদের মধ্যে খুব জনপ্রিয় ছিল আর কি। গ্রিকরা আবার এটা পছন্দ করতো না। গ্রিকরা আবার এই যে এই গ্ল্যাডিয়েটরসরা যে ধরনের খেলতো সেই ধরনের খেলা এম, খেলতো না আর কি। কিন্তু রোমানদের মধ্যে এটা কিন্তু খুব জনপ্রিয় ছিল, যে হিংস্র পশুর সঙ্গে মানুষের খেলা, মানে কে জিতে, মানে কে বেঁচে থাকতে পারে, কে কাকে মেরে ফেলতে পারে। তারপরে তোমার দাসদের মধ্যে যুদ্ধ করা হতো, এমনকি সৈনিকদের মধ্যে যুদ্ধ করানো হতো আর কি। এই ধরনের ব্যাপারগুলো কিন্তু রোমানদের মধ্যে খুব জনপ্রিয় ছিল আর কি। তো এখানে মূল বিষয় যেটা বলতে চাচ্ছিলাম যে গ্রিকরাও কিন্তু এই কাছাকাছি ধরনের এমফিথিয়েটার তৈরি করতে পারতো, কিন্তু তারা হলো পাথরে করতে, এবং তাদের কিন্তু পাহাড়ের ঢালের সাপোর্টটা খুব প্রয়োজন ছিল, কারণ তা হলো কংক্রিটের ব্যবহার জানতো না। বুঝতে পারছো? ক্লিয়ার? কোনো জি শব্দ স্যার। না? আচ্ছা। তো রোমানরা যেহেতু তোমার কংক্রিটের আবিষ্কার করে ফেলছে আর কি, এবং খ্রিস্টপূর্ব 200 শতাব্দীর দিকেই তারা কংক্রিটের ব্যবহার সম্পর্কে ভালোভাবে জানে আর কি। তো এটা দেখো যে তোমার আনুমানিক খ্রিস্টপূর্ব 80 সালে, অর্থাৎ এই যে সুলা নামে যে জেনারেল, সে এই অঞ্চলে উপনিবেশ স্থাপন করার পর পরে এই যে দুজন ধনী ব্যক্তির কথা বললাম, কুইন্টিয়াস এবং মার্কাস, এই দুইজন মিলে এই এমফিথিয়েটারটা তৈরির কাজে হাত দেয় আর কি। মানে তারা অর্থায়ন করে, এবং এই এমফিথিয়েটারের ব্যবহার করা হচ্ছে কংক্রিট এবং কংক্রিটের ব্যারেল ভল্ট। ব্যারেল ভল্ট সম্পর্কে তোমরা কতদিনই জানো, যে একটা ড্রামকে অর্ধেক করলে যেটা হয় সেরকম আর কি, অর্ধচন্দ্রাকৃতির ব্যারেল ভল্ট। মনে করতে পারছো নিশ্চয়ই, দেখে নিয়েছে যে ব্যারেল জি ভল্ট। স্যার। এই যে বাম পাশে উঁচু, এটা হলো ব্যারেল ভল্ট। এই এই স্টেডিয়ামটা তৈরি করার জন্য, মানে এই এমপি থিয়েটারটা তৈরি করার জন্য দেখো যে এখানে একটা প্রবেশ মুখ দেখতে পাচ্ছ, প্রবেশের একটা জায়গা, বা ভেতরে তোমার ওই যে যে রুম গুলো থাকে নিচে, সেই রুম গুলো থেকে এই ইয়েতে আসার ব্যবস্থা আর কি, মানে খোলা এই মানে মঞ্চে আসার বা ময়দানে আসার ব্যবস্থা। তো এরকম এটা কিন্তু দেখো যে একটা হাফ সার্কেল, মানে ব্যারেল ভল্ট হয়ে আছে, তাই না? এরকম ব্যারেল ভল্ট কিন্তু
সব পাশে ছিল আর কি, চারিপাশ থেকে অনেক মানে চারিপাশ থেকে গুচ্ছভাবে খোলা ময়দান। ক্লিয়ার কিনা তোমাদের কাছে? এখানে যেরকম প্রবেশের জন্য একটা ব্যারেল ভোল্ট দেখতে পাচ্ছ, সেরকম ব্যারেল ভোল্ট কিন্তু এই আসনগুলোর নিচেও একইভাবে আর কি। দেখো যে এখানে দেখো, এটা খেয়াল করো, এই যে আর কি ব্যারেল ভোল্ট। স্যার শোনা যাচ্ছে না। এই আসনের নিচে, বুঝতে পারছো বিষয়টা? স্যার কথা শুনতে পাচ্ছ না? কেটে গেছিল, আর আজকে তো- দেখতে পাচ্ছি না। ও, আমার মনে হয় আমাদের জুমে চলে যাওয়া উচিত, তাই না? স্যার আসনের জুমে। স্যার জুমেও তো স্যার একই রকম হ্যাঁ। প্রবলেম হবে স্যার। স্যার এখানে বেশি একই হচ্ছে রকমের স্যার। সমস্যা হচ্ছে, এটা হবে না। স্যার আটকে এখন যাচ্ছে তো কথা আমারও মাঝে কেন মাঝে। জানি মনে হচ্ছে যে এখানে নেটে- একটু বেশি সমস্যা হচ্ছে। জুমে একটু ভালো হয় বেশি। জুমটা আবার ভারী কিনা বা অনেকের সমস্যা হয় কিনা, এটাও একটা চিন্তা করি আর কি। জুমে ঠিক আছে, জয়েন এরপরে আমি করতে করতেই তো সবার 30 মিনিট চলে যায়। না, কিন্তু জুমে তোমার আনলিমিটেড ভার্সনটা ব্যবহার করার একটা পদ্ধতি বা একটা লিঙ্ক আমি পাবো আশা করছি। তো সেক্ষেত্রে আর এই সমস্যাটা হবে না। মানে এখানে যতটুকু সময় লাগে অ্যাডমিট করতে, ওইখানে একই সময়ই লাগবে, কিন্তু মাঝখান থেকে যদি সার্ভিসটা ওইখানে ভালো পাই তাহলে ওইখানে যাই ভালো। তো এখানে যেটা বলছিলাম যে দেখো, এই যে এমপি থিয়েটারের যে আসনগুলো দেখতে পাচ্ছ, এই আসনগুলোর নিচে কিন্তু তোমার এই যে ব্যারেল ভোল্ট আছে আর কি, প্রত্যেকটার নিচেই আর কি। যেমন এখানে একটা প্রবেশ মুখ দেখতে পাচ্ছ ব্যারেল ভোল্টের, সেরকম একইভাবে চারিপাশ থেকে তোমার কিন্তু ব্যারেল ভোল্ট সবগুলো তোমার এই যে খোলা ময়দান বা মাঠের দিকে মুখ করা, মাঠের দিকে এগিয়ে আসছে চারিপাশ থেকে। বুঝতে পারছো? ক্লিয়ার কিনা কথাটা? একটু জানাও। মানে আমি জি, কি স্যার। বলতে চাচ্ছি ক্লিয়ার স্যার? সেটাই ক্লিয়ার। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ স্যার, শুনে যাচ্ছে। চারিপাশ থেকে এরকম ব্যারেল ভোল্ট সব তোমার এই ময়দানের দিকে মুখ করে এসছে, চারিপাশ থেকে ঘোরায় এইভাবে মুখ করে করে ময়দানের দিকে আসছে আর কি, এবং তার উপরে এই সিট গুলো বসানো। ফলে একটা জিনিস দেখতে পাচ্ছি যে আমরা এমপি থিয়েটার গ্রিকরাও তৈরি করতো, এবং গ্রিকদের পাহাড়ের ঢালের ব্যবহার নিতে হতো, কারণ তারা কংক্রিটের ব্যবহার জানতো না, তারা পাথর ব্যবহার করতো। কিন্তু যেহেতু রোমানরা কংক্রিটের ব্যবহার জানে, ফলে তাদেরকে আর পাহাড়ের আশ্রয় নিতে হচ্ছে না, তারা সমতল যে কোনো জায়গায় ইচ্ছা করলেই একটা এমপি থিয়েটার বানায় ফেলতে পারে আর কি। এরপর আসো যে ফার্স্ট স্টাইল পেইন্টিং। ফার্স্ট স্টাইল পেইন্টিং এটা হলো মূলত তোমার এই যে হারকুলিনিয়াম, তারপরে পম্পেই যে শহরগুলোর কথা বললাম, যে 79 খ্রিস্টাব্দের 24শে আগস্টে, যেখানে তোমার এই ভিসুভিয়াস পর্বতের অগ্নুৎপাতের কারণে পুরা শহর, আশেপাশের শহরগুলো সব এই ছায়ার নিচে চাপা পড়ে যায়। তো এই যে 1700 বছর পরে 1800 শতাব্দীতে যখন এখানে খনন কাজ করা শুরু হলো, তখন দেখা যাচ্ছে যে এই এই বাড়িগুলোর ভেতরে, মানে সাধারণ মানুষের বা সম্ভ্রান্ত মানুষের যে থাকার ব্যবস্থা, সেই বাড়িগুলোর ভেতরে প্রচুর পরিমাণে পেইন্টিং। অর্থাৎ তারা কতটা শৌখিন ছিল এবং কতটা শিল্পপ্রেমী ছিল, সেই ব্যাপারটা কিন্তু আমরা খুব পরিষ্কারভাবে বুঝতে পারি আর কি। তো আগাস্ট মাও নামে একজন জার্মান শিল্পতাত্ত্বিক, একটু মনে রাখতে পারো আর কি, আগাস্ট মাও নামে একজন জার্মান শিল্পতাত্ত্বিক, তিনি ছবি এখানে পাওয়া যায়, হারকুলিনিয়াম, তারপর তোমার এই যে পম্পেই নগর, স্যার শোনা স্যার যায় কথা না। কেটে যে কেটে ধরনের আসছে। ছবিগুলো পাওয়া যায় স্যার সেগুলোকে স্যার শোনা যাচ্ছে না কিছু অনেকক্ষণ মাঝখানে। শোনা যায়নি। যে বিশিষ্ট, সেই বিষয়গুলো তিনি বললাম আর কি। এখন আবার এটা রিপিট করতে হবে। এখন তোমাদের কথা আমি ঠিক বুঝতে পারছি না, কেটে যাচ্ছে।
তোমার 1900 শতকের শেষ দিকে তিনি এই পম্পেই এবং হারকুলিনিয়াম শহরে যে ধরনের বাড়িঘরের ছবি পাওয়া যায়, যে ধরনের ছবিগুলো পাওয়া যায়, সেই ছবিগুলোকে 4টা ভাগে ভাগ করলেন। ক্লিয়ার? শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ হ্যাঁ সবাই? স্যার। জি স্যার, ক্লিয়ারলি শোনা জি যাচ্ছে। স্যার। জি স্যার। আচ্ছা, তো 4টা স্টাইলে ভাগ করলেন আর কি। এই 4টা স্টাইলে ভাগ করলেন হলো এগুলোর বৈশিষ্ট্য, তারপর সময়কাল, এগুলোর উপর ভিত্তি করে 4টা ভাগে ভাগ করলেন। আগাস্ট মাও নামে একজন শিল্পতাত্ত্বিক, জার্মান শিল্পতাত্ত্বিক, এটা 1900 শতকের শেষ দিকে আর কি এই ঘটনাটা ঘটলো। তো তিনি যে 4টা ভাগে ভাগ করলেন, এর পরবর্তীতে আরো কিছু শিল্পতাত্ত্বিক আরো কিছু ভাগ করার চেষ্টা করেন বা আরো কিছু বৈশিষ্ট্য এর সঙ্গে অ্যাড করেন। তবে যত যাই হোক, তার যে শ্রেণী বিন্যাসটা করা, এই 4টা ভাগে যে তিনি ভাগ করলেন, এই 4টা ভাগ তো তিনি যে ভাগে ভাগ করলেন তার মধ্যে প্রথম স্টাইল ওয়াল পেইন্টিং। স্যার আপনার স্ক্রিন অফ এটা হয়ে হলো গেছে সাম স্যার। নাইট হাউস, মানে একটা বাসার প্রবেশ মুখের, একটা বাসার প্রবেশ মুখের একটু ভেতর। তাই জি স্যার। এখন দেখতে পাচ্ছ আশা করি। স্যার। এটা হলো যে তোমার একটা বাড়ির প্রবেশ মুখের দিকে আর কি, একটু বাইরের দিকে আর কি, প্রবেশ করার পরেই তোমার ভেতরেই আর কি স্যার একটা আবার ছবি পাচ্ছি হয়ে আমরা। গেছে। আবার কিছু বললে? স্যার রানু আক্তার বারবার স্যার রানু আক্তার বারবার স্ক্রিন অন করতেছে স্যার, যার জন্য আপনার স্ক্রিনটা বারবার অফ হয়ে যাচ্ছে। স্যার এখন দেখতে পাচ্ছ আবার? জি স্যার, এখন ঠিক আছে স্যার। তো ফার্স্ট স্টাইল ওয়াল পেইন্টিং যেটা তোমরা এখন দেখতে পাচ্ছ, এটা দেখে তোমাদের কি অভিমত, এটা কি মনে হচ্ছে? এটা দেখে এখন মনে হতে পারে যে স্যার আধুনিক অনেকটা সময়, অ্যাবস্ট্রাক্ট পেইন্টিং এর মতো। হ্যাঁ রাইট, আধুনিক সময়ের অ্যাবস্ট্রাক্ট পেইন্টিং মনে হচ্ছে, কিন্তু আসলে আর্টিস্টের উদ্দেশ্য বা যে মানে গৃহ যে মালিক, তার কিন্তু উদ্দেশ্য সেটা না যে অ্যাবস্ট্রাক্ট একটা পেইন্টিং করা। তার উদ্দেশ্য ছিল হলো যে সে দেয়ালে পেইন্ট করে এমন কিছু ছবি দেখাবে যে ছবিগুলো দেখে দামি দামি পাথর মনে হবে, দামি মার্বেল বা খুব দামি পাথর যেগুলো, সেগুলো মনে হবে আর কি। অর্থাৎ তিনি নর্মাল পাথরের বাড়িটা হচ্ছে বা কংক্রিটে হচ্ছে, কিন্তু ওয়ালটা তিনি দেখাতে চাচ্ছেন যে এটা অনেক দামি পাথরের করা। তো ফলে তিনি ওয়ালে কি করছেন, ওয়ালে বিভিন্ন সেকশন করে সেখানে পাথরের যে টেক্সচার থাকে এবং পাথরের যে কালার থাকে সেগুলো করা হচ্ছে আর কি। মানে এটা অনেকটা তুমি তুলনা করতে পারো যে এখনকার সময়ে আমরা যখন দেখবো যে অফিসের যে কমার্শিয়াল ডেকোরেশন হয় বা অনেক 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 বাড়িতে যে ইন্টেরিয়র করা হয়, সেখানে দেখবা যে তোমার কি বলে এটাকে, ভিনাইল, খুব মানে দামি কাঠের ভিনাইল ব্যবহার করা হয় বোর্ডের উপরে, মানে কাঠের বোর্ডের উপরে তোমার খুব দামি ভিনাইল ব্যবহার করা হয়, যে ভিনাইলটা দেখে মনে হবে যে এটা বোধহয় সেগুন কাঠ বা এটা খুব দামি একটা কাঠ। বুঝতে পারছো বিষয়টা? কিন্তু আসলে কিন্তু এটা বোর্ডের, মানে আসলে যদি ওই কাঠ ব্যবহার করতো তাহলে কিন্তু খুবই এক্সপেন্সিভ হতো আর কি, খুবই খরচ করতে হতো অনেক বেশি, কিন্তু খরচ করা হচ্ছে বোর্ডের, মানে কম দামি ম্যাটেরিয়াল ব্যবহার করা হচ্ছে, কিন্তু উপরের যে টেক্সচার সেটা দেখে কিন্তু মনে হচ্ছে খুব দামি কাঠ, সেগুন কাঠ বা এরকম কোন দামি একটা কাঠ। বুঝতে পারছো? এই যে ব্যাপারটার সঙ্গে কিন্তু এই এই সময়কার মানুষের যে মানসিকতা, তার একটা মিল আমরা পাচ্ছি আর কি। তারা মানে সাধারণ দেওয়ালকে খুব দামি মার্বেল পাথর দেখতে যেমন, সেইভাবে পেইন্ট করছে আর কি। বুঝতে পারছো বিষয়টা? মানে আমার কথা শুনতে পাচ্ছো? এটা কি জি স্যার। জি স্যার, মানে বুঝতে পারছি। জি স্যার। রিলিফ টাইপের কিছুটা? জি স্যার, শুনতে পাচ্ছি। হ্যাঁ, কিছুটা রিলিফ করা তো, অর্থাৎ তোমার স্ট্যাকো সম্পর্কে যদি জানো আর কি, যে পুরান ঢাকার অনেক বাড়িতে দেখবে যে বিভিন্ন রকম অলঙ্করণ জি জি। করা থেকে, ডিজাইন করা থাকে স্ট্যাকো। ইয়েগুলা কি মানে খোদাই করে এটা আলাদা দেখো যে করা? স্যার
খোদাই করা হতো। তোমার এটা তোমাদের এর আগে আমি বলছি যে তোমাদের এর আগে আমি বলছি যে তোমার ফ্রেস্কো পেইন্টিং এর জন্য কি করা হতো। ফ্রেস্কো পেইন্টিং এর জন্য যেটা করা হয় সেটা হলো যে বেশ কয়েক লেয়ারে প্লাস্টার দেওয়া হয় দেয়ালে, তাই না? কর্নি দিয়ে খুব সমান করে প্লাস্টার দেওয়া হয় এবং সেই প্লাস্টার শুকানোর আগেই বুনো ফ্রেস্কো বা ট্রু ফ্রেস্কো যেটাকে বলে ওটা ছবি আঁকা হয়, তাই না? জি স্যার। এমনি বলছিলাম এর আগে, স্যার আবার স্ক্রিন শেয়ার করতেছে। ও আসলে বোধহয় এই ব্যবহার সমস্যা হচ্ছে আর কি। তোমরা কি এখন আমার স্ক্রিন দেখতে পাচ্ছ না? না স্যার এখন পাচ্ছি। না, স্যার। সিলেক্ট করলেই হলো। না স্যার, ও আপনার স্ক্রিন খালি শো করতেছে না, কোডটা করতেছে। আর আপনার স্ক্রিন দেখা যাচ্ছে কিন্তু খালি আনপিন হয়ে যাচ্ছে স্ক্রিন শেয়ার এটা করে। সমস্যা এটা তাহলে আমারও শিখতে হবে কি করতে পারে, কিভাবে করা যায় জানি না, দেখতে হবে। স্যারের maybe- আইডিটাতে ক্লিক করে ওখানে একটা পিনের মতো চিহ্ন আছে, ওই চিহ্নটাতে ক্লিক করলে অন্য কারো স্ক্রিন দেখা যাবে না, শুধু স্যারের স্ক্রিনটাই দেখা যাবে। আচ্ছা আমি দেখি ওই পিনের মতন যেটা, সেটা আমি দেখতে পাচ্ছি যে তোমার পিন টু স্ক্রিন, মানে আমার স্ক্রিনে তাকে দেখানোর জন্য। এটা তো মানে রান অফ স্যার আমরা করলেই হবে, আমরা করলে তাহলে আপনার স্ক্রিনটা চলে যাবে না, আমরা দেখব। আপনারটা দেখা যাচ্ছে ঠিকই কিন্তু আনপিন হয়ে যাচ্ছে। স্যার ওটা আপনাকে করতে হবে না, আমাদেরকে করতে হবে। আমি করে রাখছি, আমি আপনার স্ক্রিন দেখতে পাচ্ছি। আচ্ছা হ্যাঁ তো এই যে ফ্রেস্কো করার জন্য যে তোমার প্লাস্টারে বেশ কয়েকটা লেয়ার দিয়ে তারপরে তোমার ছবি আঁকা হতো ফাইনালি প্লাস্টারটা শুকানোর আগেই। তো সেরকমই তোমার বিভিন্ন লেয়ারে প্লাস্টার দিয়ে এবং সেই প্লাস্টারটাকে আবার একটু এনগ্রেভ করে, মানে যে একটু ন্যাচারাল স্টোনের মতো যেন দেখা যায় সেইভাবে তারপরে তোমার ছবি আঁকা হতো আর কি। মানে কালার দেওয়া হতো, স্টোনের যেরকম কালার হয়, ন্যাচারাল যে ধরনের কালার হয়, কাছাকাছি কালার করা হতো আর কি। বুঝতে পারছো বিষয়টা? এবং ফাইনালি তোমার সেটাকে আবার একটু পলিশ করা হতো আর কি, মানে যারা সেটাকে দামি পাথর মনে হয় বা মার্বেল মনে হয় এই আর কি। মানে কালার টালার শেষ হয়ে গেলে তারপরে আবার একটু পালিশ করার ব্যবস্থা ছিল। তো এটা হলো ফার্স্ট স্টাইল, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে তাদের মূল টেন্ডেন্সি যে তারা ঘরের দেয়ালটাকে খুব দামি পাথর দেখাবে আর কি। খুব দামি পাথর যেরকম সেভাবে ওয়ালে হালকা একটু এনগ্রেভ করে একটু টেক্সচার তৈরি করে তারপরে কালার করা হতো আর কি। এটা হলো ফার্স্ট স্টাইল। তারপর আসলে সেকেন্ড স্টাইল। ফার্স্ট স্টাইল ছিল কোন সময়? আচ্ছা ফার্স্ট স্টাইল ছিল তোমার লেট সেকেন্ড সেঞ্চুরি, অর্থাৎ তোমার খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতাব্দীর শেষের দিকে আর কি এই স্টাইলটা ছিল। এবং এই স্টাইলটা যে রোমানরা ব্যবহার করছে, এটা কিন্তু তোমার এই একই রকমের কাছাকাছি স্টাইল কিন্তু গ্রিকরাও ব্যবহার করতে খ্রিস্টপূর্ব 400 শতাব্দীতে, অর্থাৎ রোমানদেরও আরো প্রায় 200 বছর আগে গ্রিকরা কিন্তু এই কাছাকাছি একই রকমের কাজ করতো তাদের বাড়িঘর ডেকোরেট করার জন্য। অর্থাৎ সেই হিসেবে বলা যায় যে প্রথম স্টাইল যেটা আমরা এখন দেখতে পাচ্ছি, এটা গ্রিকদের কাছ থেকে রোমানদের কাছে আসার সম্ভাবনা অনেক বেশি। অর্থাৎ এটাও, এই প্রভাবটাও আসছে কিন্তু গ্রিক থেকে। তারপর সেকেন্ড স্টাইল ওয়াল পেইন্টিং শুরু হলো কখন? দেখো যে আফটার 80 BCE পপুলার আনটিল অ্যারাউন্ড 15 BCE, অর্থাৎ প্রায় 65 বছর ধরে দ্বিতীয় যে শৈলীটা সেটা জনপ্রিয় ছিল। এবং সেটা কত মানে 80 খ্রিস্টপূর্বাব্দের পর থেকে শুরু হয় এবং তোমার 15 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত 65 বছর। এই 65 বছরে সেকেন্ড স্টাইল যেটা এখন দেখতে পাচ্ছ, এই স্টাইলটা ছিল। সেকেন্ড স্টাইলে আমরা কি দেখতে পাচ্ছি যে সেকেন্ড স্টাইলে আগের মতন আর মার্বেল পাথরকে অনুকরণ করা হচ্ছে না, বা মার্বেল পাথর বোঝানোর চেষ্টা করার যে টেন্ডেন্সি ফার্স্ট স্টাইলে দেখি সেটা কিন্তু সেকেন্ড স্টাইলে আর দেখতে পাচ্ছি না। সেকেন্ড স্টাইলে দেখতে পাচ্ছি যে একটা মঞ্চের মতন জায়গা, আমার মাউস পয়েন্টারটা একটু খেয়াল করো, একটা মঞ্চের মতন জায়গা এবং সেই মঞ্চের উপরে কিন্তু স্বর্গীয় বিভিন্ন ক্যারেক্টার, যেমন ডায়নোসিয়া, তারপরে তোমার সাতির, এই ধরনের ক্যারেক্টার গুলা, অর্থাৎ যারা গ্রিক মিথোলজিতে যাদেরকে আমরা পাই সেই ক্যারেক্টার গুলোকেই কিন্তু আবার এখানে পাচ্ছি। এই সাতির বলো, এই যে তোমার সাতিরকে, তোমার যে ডায়নোসিয়াকে, তোমার ডায়নোসিয়াসের তোমার সঙ্গী, অর্ধেকটা পশু অর্ধেকটা মানুষ, এই যে সাতির সে এবং ডায়নোসিয়া তোমার হলো গ্রিকদের
তোমার ওয়াইন বা মদের দেবতা, যেটাকে রোমানরা বলে বাক্কাস। এই ডায়নোসিয়াককে রোমানরা বলছিল বাক্কাস। তিনি হলো মদের দেবতা বা ওয়াইনের দেবতা। তো এটা হলো যে তোমার ওই সময় রোমান যে সম্ভ্রান্ত নারীরা ছিল তাদের একটা গোপন আর কি, এটা আসলে খুব মানে প্রকাশ্যে হয়তো বা এই রিচুয়ালটা পালন করা হতো না, এটা হলো যে খুব গোপনে এই সম্ভ্রান্ত ভদ্র মহিলা যারা ছিল ওই সময়কার, তারা একটা কোন একটা আচার অনুষ্ঠান পালন করতো, যেখানে সেন্ট্রাল ক্যারেক্টার হিসেবে ছিল তোমার ডায়নোসিয়াক, এই যে মদের দেবতা, সে থাকতো। এবং পুরো আচার ব্যবহারটা কেমন ছিল এটা আসলে এখনো পর্যন্ত পরিষ্কার না, যে কি ধরনের অনুষ্ঠান বা কি ধরনের রীতি নীতি তারা পালন করতো সেটা খুব ক্লিয়ার না, কিন্তু দেখে বোঝা যায় যে আসলে মূল অনুষ্ঠানের মূল সেন্ট্রাল ক্যারেক্টার ছিল তোমার ডায়নোসিয়াক বা মদের যে দেবতা, যেটাকে রোমানরা বাক্কাস বলে, সে ছিল হলো এই মূল অনুষ্ঠানের প্রধান কেন্দ্রবিন্দু। এখানে দেখো যে দ্বিতীয় স্টাইলে আমরা দেখতে পাচ্ছি যে একটা মঞ্চের মতন স্টেজ, এবং সেই স্টেজের উপরে তোমার বিভিন্ন রকমের স্বর্গীয় এবং একই সঙ্গে ওই সময়কার যে তৎকালীন সম্ভ্রান্ত মহিলা, সেই সব নারীদেরকেও আমরা পাই। সেরকম বেশ কিছু ক্যারেক্টার যারা বিভিন্ন রকমের কাজে বা ইয়েতে ব্যস্ত আর কি, নিজেদের মধ্যে নিজেদের কাজে ব্যস্ত আর কি। তো এইখানে দেখা যাচ্ছে যে একটা 3 ডাইমেনশনাল একটা ওয়ার্ল্ড খুলে যাচ্ছে আর কি রোমান পেইন্টারদের সামনে, অর্থাৎ আলো ছায়া ব্যবহার করে একটা ত্রিমাত্রিক একটা ভাব প্রকাশের যে ব্যাপার, অর্থাৎ ওয়ালের যে বদ্ধ ব্যাপারটা, সেই বদ্ধ জায়গাটাকে তারা একটা চারিপাশে একটা কোলাহলপূর্ণ একটা 3 ডাইমেনশনাল একটা ত্রিমাত্রিক একটা পৃথিবী তৈরি করছে আর কি আশেপাশে। শুনতে পাচ্ছ বা বুঝতে পারছো? জি স্যার, শোনা যাচ্ছে। জি স্যার। আচ্ছা, জি স্যার। এই ওয়ালের কম্পোজিশন থেকে শুরু করে কালার ব্যবহার সবকিছু কিন্তু খুবই সুচতুর ভাবে সম্পন্ন করা আর কি। যেমন দেখো যে 4টা ওয়ালে যে একই প্যানেল হচ্ছে, দেখো যে এখানে ওয়ালটা কিন্তু কন্টিনিউ হচ্ছে। এই যে দেখো যে মানে 2টা ওয়ালে কিন্তু একই রকমের স্টেজ কন্টিনিউ হচ্ছে, এবং এই কম্পোজিশন যেন মিস না মনে হয়, বা একটা ওয়ালকে যেন আলাদা কোনো ছবি না মনে হয়, এই জন্য কিন্তু দেখো যে সাইডের কর্নারের যে ক্যারেক্টার গুলা, এই কর্নারের ক্যারেক্টার গুলোকে কিন্তু ইচ্ছাকৃত ভাবেই পাশের ওয়ালের দিকে তাকানো বা মুখ করা এইভাবে দেখানো হচ্ছে, যাতে কম্পোজিশনটা কোনোভাবেই সীমাবদ্ধ না মনে হয়। মানে পুরো ওয়ালটাকেই একটা কম্পোজিশনের মানে কম্পোজিশনের জন্য মাথায় রাখা হচ্ছে আর কি। পুরো মানে কোনো ওয়ালকে যেন আলাদা বা ছাড়া ছাড়া যেন না মনে হয়। যেমন এই আরেকটা ছবি দেখো যে এই যে এটা কিন্তু বাম ওয়ালের এই যে ক্যারেক্টারটা, সে কিন্তু তাকানো হলো এইদিকে, তার ডান দিকে তাকানো, মানে তার বাম দিকে তাকানো, আমাদের এখান থেকে ডান দিকে তাকানো। এবং ডান দিকের ছবিটা কেমন সেটা দেখো, ডান দিকের ছবির আবার যে ক্যারেক্টার, সে কিন্তু আবার এই বাম পাশের ভদ্র মহিলার দিকে তাকানো। এইভাবে দেখো যে কম্পোজিশনটা কিন্তু কন্টিনিউ হচ্ছে। আবার দেখো যে এই যে ডানের এই যে পাখাওয়ালা নারীর যে ক্যারেক্টারটা, সে কিন্তু আবার দেখো যে তার বাম দিকে তাকানো, অর্থাৎ আমাদের ডান দিকে তাকানো। এবং এখানকার যে ভদ্র মহিলা ডান দিকের ওয়ালের, সে কিন্তু আবার তার দিকে তাকানো। বুঝতে পারছো বিষয়টা? জি স্যার। সিমেট্রিক পুরো ব্যাপারটা। হ্যাঁ, মানে এবং কম্পোজিশনের যে চতুর ব্যাপারটা তোমরা নিজেরাও নিশ্চয়ই জানো, যে একটা মানে ল্যান্ডস্কেপ যখন তুমি আঁকছো এবং সেখানে যখন কিছু ক্যারেক্টার থাকছে আর কি, মানুষের ছবি আঁকা হচ্ছে, তখন কিন্তু মানুষ কোন দিকে তাকাচ্ছে, কোন দিকে যাচ্ছে, সেটা কিন্তু কম্পোজিশনের খুব গুরুত্বপূর্ণ একটা অংশ। অর্থাৎ তুমি দেখো যে কিভাবে বোঝাই, যেমন এই যে মাউস পয়েন্টারটা দেখতে পাচ্ছ তোমরা? জি স্যার। আচ্ছা, এই মাউস পয়েন্টার এই ক্যারেক্টারটা দেখো। এখন ছবিটা দেখো, চিন্তা করো যে এইভাবে করা হতো, মনে করো যে এখান থেকে একটা লাইন টেনে তারপরে এইটুক যদি ছবি করা হতো, তাহলে কিন্তু দেখো যে এখানে এই ভদ্র মহিলা এবং এই ভদ্র মহিলা সবকিছু মিলা কিন্তু কম্পোজিশনের চোখটা বাইরের দিকে চলে যাচ্ছে, মানে দর্শককে ইন্ডিকেট করছে বাইরে বের হয়ে যাওয়ার জন্য। অর্থাৎ এটা কিন্তু প্রপার কম্পোজিশন সেক্ষেত্রে হতো না। বুঝতে পারছো? মানে আমরা সাধারণত সেন্টারের আশেপাশে যে কম্পোজিশনের কেন্দ্রটা রাখি, মানে মূল ফোকাস পয়েন্টটা রাখি, সেটা হতো না আর কি। এখানে এই জন্যই চালাকি করে কিন্তু দেখো যে সাইডের ক্যারেক্টার গুলোকে তার পার্শ্ববর্তী অন্য ওয়ালের দিকে মুখ ঘুরাই দেওয়া হচ্ছে আর কি। এটাই বলতে চাচ্ছিলাম আর কি মূলত। তো অর্থাৎ প্রথম শৈলী থেকে দ্বিতীয় শৈলী কিন্তু বেশ খানিকটা আলাদা। দ্বিতীয় শৈলীতে এসে রোমান শিল্পীরা একটা ত্রিমাত্রিক বিশ্বের কথা বা ত্রিমাত্রিক একটা পৃথিবীর কথা ভাবছে, এবং রুমের চারপাশে যে স্বর্গীয় এবং যে সম্ভ্রান্ত
ভদ্রমহিলাদের যে ক্যারেক্টার গুলো দেখতে পাচ্ছি সেগুলোর কারণে রুমের দেয়াল কিন্তু আর আবদ্ধ মনে হয় না। এবং দেখো যে এখানে এই যে স্পেসটা, এটা কিন্তু একটা ত্রিমাত্রিক একটা স্পেস তৈরি হচ্ছে আর কি, মানে একটা ইলিউশন তৈরি হচ্ছে যে বোধহয় রুমের ওয়ালটা এখানে শেষ না, আরো কিছু আছে আর কি। রুমের আবদ্ধ পরিবেশকে কাটানোর জন্য এই ধরনের পেইন্টিং করা হচ্ছে, এবং সেখানে আলো ছায়ার ব্যবহার থেকে শুরু করে কম্পোজিশনও কিন্তু খুব সুচতুর ভাবে পুরো ওয়ালটাকে যাতে ঘুরে ঘুরে দেখি এবং মানে আলাদা না মনে হয় কোনো ওয়াল, সেটা কিন্তু মাথায় রাখা হচ্ছে আর কি। এটা একটু খেয়াল রেখো। আচ্ছা, তারপর দেখো যে সেকেন্ড স্টাইলের এর আগের যে ছবিগুলো দেখ। স্যার আমার একটা প্রশ্ন ছিল, মানে ওভারঅল মিলিয়ে আর কি। হ্যালো স্যার। হ্যাঁ, বলো, শুনতে পাচ্ছি। স্যার এখানে তো এটা তো মেবি পম্পেই নগরীর স্যার। পম্পেই নগরী তো যতটুকু আপনি বললেন যে আগ্নেয়গিরির ইয়েতে লাভাতে ঢেকে গেছিল স্যার, তাহলে স্যার এই হ্যাঁ। পেন্টিং গুলা কিভাবে বেঁচে গেল? কারণ লাভার যে হিট বা ইয়েতে তো মানে এই দেয়াল টেয়ালের ভিতরে তো এগুলা নষ্ট হয়ে যাওয়ার কথা। এগুলো আসলে খুব সতর্কভাবে পুনরুদ্ধার করা, এবং অনেক ওয়াল মানে প্রত্যেকটা বাড়ির প্রত্যেকটা রুমই যে আসলে একদম ডুবে গেল তা তো না বিষয়টা। মানে লাভা তো যেটা পানির মতন তো না, একদম পানির মতন তো না, তাই না? সেক্ষেত্রে তোমার জি, সব স্যার। যে ইয়ে থাকলে বিষয়টা তা না। মানে এই শহরটা ছিল এত বছর ধরে পরিত্যক্ত আর কি, মানুষ এখানে থাকেনি, ওই জিনিসপত্র ধ্বংস হয়ে গেছিল। তো প্রত্নতাত্ত্বিক খননে কিন্তু অনেক কিছুই আবার সুচারুভাবে এই বিশেষজ্ঞরা কিন্তু তুলে আনে, এবং অনেক কিছু ইনট্যাক্ট পাওয়া যায়। তো সেগুলোই তোমাদের দেখানো হচ্ছে। তো আচ্ছা দেখো যে এটা হলো, এই যে তুমি দেখতে পাচ্ছ, এটা কিন্তু সেকেন্ড স্টাইলের প্রথম দিকের কাজ আর কি, মানে প্রাথমিক স্টেজটা। সেকেন্ড স্টাইলের প্রাথমিক অবস্থার ছবিটা হলো এইটা, যেটা এখন দেখতে পাচ্ছ, এই যে এটা স্টেজের মতন করে একটা 3 ডাইমেনশনাল ওয়ার্ল্ড তৈরি করা হচ্ছে। তারপরে দেখো যে সেকেন্ড স্টাইল ম্যাচিউর যে জায়গাটা, মানে যখন আরো বেশি পরিণত হচ্ছে, এবং সময়ের ডিফারেন্সটা দেখো। এটা সময়কালটা দেখো যে আচ্ছা, এটা থেকে 50, 60 থেকে 50, হ্যাঁ 60 থেকে 50, আর এটা দেখো যে 40 থেকে 30, অর্থাৎ তারও প্রায় 10-20 বছর পরে যখন আরো ম্যাচিউর হচ্ছে স্টাইলটা, তখন দেখো যে একজন রোমান মানে পম্পের নাগরিক, সে তার ওয়ালে রোমান শহরের যে তোমার বিভিন্ন রকম মন্দির, তারপরে বিভিন্ন বাড়ির যে স্ট্রাকচার, বাগান, এই বিষয়গুলো ওয়ালে ফুটে উঠছে আর কি। দেখো যে এখানে দেখতে পাচ্ছ যে কিউবিকালাম মানে হলো ঘর বা রুম। এখানে দেখো যে একটা কিউবিকালাম বা রুম দেখতে পাচ্ছি আমরা। সেই রুমের বিভিন্ন ওয়ালে মানে সেকশন করে করে বা রেজিস্টার করে করে প্রত্যেক ওয়ালে এক একটা ওয়ালে এক একটা রকমের ছবি আঁকা, এবং সেই ছবিগুলোতে আমরা দেখতে পাচ্ছি যে শহরের বিভিন্ন অট্টালিকা, শহরের বিভিন্ন রকমের বাড়িঘর, মন্দির, বাগান, এই ছবিগুলো আঁকা হচ্ছে। অর্থাৎ ওয়ালটাকে মনে করো যে একটা উইন্ডো, এখানে যদি একটা দরজা থাকতো বা মানে জানলা থাকতো, জানলা খুললে যে ধরনের দৃশ্য দেখা যায় সেই ধরনের দৃশ্য আঁকা হচ্ছে। অর্থাৎ এখানেও কিন্তু একটা ইলিউশন তৈরি করা হচ্ছে, যেন ঘরের আবদ্ধ যে দেওয়ালটা, সেটাকে আর আবদ্ধ না মনে হয়, মনে হয় একটা খোলা জানলার মতন। বুঝতে পারছো? জি স্যার। এখানে দেখো যে মানে স্থাপত্যের বিভিন্ন অংশ আঁকা হচ্ছে আর কি। এই যে তোমার একটা দরজার মতন মনে হচ্ছে, দুই পাশে জানলার মতন, এবং সেখান থেকে আমরা একটা মন্দির আর কি, মন্দিরের অংশ। এই বিষয়টা দেখো যে তারা যে পার্সপেক্টিভের ব্যবহার জানতো, অর্থাৎ আমরা অনেকেই জানি যে পার্সপেক্টিভটা রেনেসাঁর সময়ে এই যে কি জানি পার্সপেক্টিভের আবিষ্কার করেছে ব্রুনোলেসি, নাকি কার নাম জানি, পরিপ্রেক্ষিতের আবিষ্কারক মেবি ব্রুনোলিসি। হ্যাঁ, ব্রুনোলেসির নামই আমরা সবসময় শুনে আসি, কিন্তু দেখো যে তারও বহু বছর আগে, আর তারও প্রায় 1400 বছর আগে যে রোমানরা এই বিষয়ে জানতো, এবং তারা মোটামুটি খুব ক্লিয়ার না হলে বেশ ভালো একটা ধারণা তাদের ছিল, সেই ব্যাপারটা আমরা বুঝতে পারছি। সেটা কোথায় দেখো, এই দেখো এই দুই পাশে বিল্ডিং, দেখতে পাচ্ছ আমার মাউস পয়েন্টারটা? এটা কিন্তু একটা ভ্যানিশিং পয়েন্ট আছে, অর্থাৎ এটা যদি যোগ করা হয় তাহলে আমরা সেন্টার এখানে একটা জায়গা পাবো, তাই না? বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, আমার বেরোতে হবে, আমি স্যার আজকে আপনার কেটে একটু যাচ্ছে শেষ করবো। কথা কেটে যাচ্ছে। জি আচ্ছা, স্যার। আমি এই জন্য অনেক কিছু জিজ্ঞেস করে আমি কোনো perspective-এর অ্যান্সার পাচ্ছি না, এই জন্য ব্যাপারটা আমিও যদি- বুঝতে পারছি
এখানে দেখো যে পার্সপেক্টিভের লিনিয়ার ব্যাপারটা যদি পার্সপেক্টিভ। আরেকবার একটু বলতেন। আচ্ছা, এটা হলো যে লিনিয়ার পার্সপেক্টিভের যে ব্যাপারটা, দাঁড়াও একটু। ভাইয়া না না, আমি এই যে নাম্বার কিন্তু আপনার সাথে চেষ্টা নাম। হ্যাঁ, বাসা বাসা এটা তো বলবো। আচ্ছা, আমি রওনা দিতে দেখছি। পার্সপেক্টিভের ব্যাপারটা হলো যে লিনিয়ার পার্সপেক্টিভ বা একরৈখিক পার্সপেক্টিভের যে ব্যাপারটা, যেমন রাস্তার মাঝখানে দাঁড়ায় যখন রাস্তার দূরে তাকানো হয় তখন দেখা যাচ্ছে যে বাড়িঘর সহ রাস্তাটা একটা পয়েন্টে যে মেলে, তাই না? একটা ভ্যানিশিং পয়েন্ট থাকে। এটা জানো নাকি তোমরা? মানে জানার কথা ফার্স্টে যেহেতু পড়ো। কি স্যার জানি। বা রেল লাইনের মাঝখানে দাঁড়ায় যদি রেল লাইনের অপর প্রান্তের দিকে তাকানো হয় তাহলে একটা দূরে যে একটা সময় যে মনে হয় রেল লাইনটা বোধহয় মিলে গেল, তাই না? এই যে ভ্যানিশিং পয়েন্ট, এই যে লিনিয়ার পার্সপেক্টিভের যে ব্যাপারটা হ্যাঁ, স্যার। সেটাই কিন্তু এখানে হচ্ছে আর কি। তো, যেমন দেখো যে এই দুই পাশের মানে জালনার ছবিটা আঁকা হচ্ছে, মানে বাইরের ওয়ার্ল্ডের যে ছবিটা আঁকা হচ্ছে সেখানে মাঝখানে আমরা একটা মন্দির বা থোলসের মতন একটা কিছু পাচ্ছি, আর তার দুই পাশে যে আর্কিটেকচারের ছবিটা আঁকা হচ্ছে সেটা দেখা যায় দুই পাশ থেকে যদি মানে ক্রমোন্নত যে দুটো লাইন দেখতে পাচ্ছি নিচু হয়ে যাচ্ছে, এটা যদি ইয়ে করি তাহলে বুঝতে পারছি যে এই থোলসের মাঝখানে মাঝামাঝি কোনো একটা জায়গায় যেটা মিলবে আর কি, পয়েন্টটা জি দুই পাশে স্যার। পয়েন্ট। সেটাই আর কি বলতে চাচ্ছিলাম যে পার্সপেক্টিভের ব্যবহার রোমানরা কিন্তু রেনেসাঁরও আরো প্রায় 1400 বছর আগে থেকে তারা মোটামুটি জানে। সেটাই দেখালাম তোমাদেরকে। তো তারপরে দেখো সেকেন্ড স্টাইলের আরেকটা উদাহরণ, সেটা হলো তোমার এই যে আগাস্টাস নামে একজন সেনানায়ক বা স্যার। তোমার সম্রাট। হ্যাঁ বলো। স্যার পার্সপেক্টিভের ব্যবহার যেহেতু তারা এত আগে থেকে পারতো, তাহলে স্যার রেনেসাঁসের টাইমে কেন এটাকে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে? মানে পার্সপেক্টিভ তখন ইয়ে হচ্ছে রেনেসাঁ আসলে ইয়ে বলা হচ্ছে যে রেনেসাঁর সময় আসলে যা কিছু হলো সবকিছু অনেক বেশি সাইন্টিফিক, বুঝতে পারছো? অনেক বেশি সাইন্টিফিক, এবং বলা যায় যে মানুষের অস্থিমজ্জা মাংসপেশি সম্পর্কে জ্ঞানের পূর্ণতা প্রাপ্তি হয় আর কি ওই সময়টায়। অনেক কিছুই মানে জ্ঞান বিজ্ঞান সাহিত্য সবকিছুরই একটা অনেক বেশি ম্যাচিউর একটা জায়গায় আসে, এবং সেটার মূল সোর্স কিন্তু তোমার এই যে গ্রেকো রোমান এই যে ইয়েটা, সেটাই আর কি। রেনেসাঁ মানে তো পুনর্জাগরণ, এটা জানো। কিসের পুনর্জাগরণ? এই যে প্রাচীন ক্লাসিক্যাল সময়ের, ক্লাসিক্যাল বলতে যে রোমান গ্রিক সময়ের শিল্প সাহিত্য জ্ঞান বিজ্ঞানেরই পুনর্জাগরণ, এই জন্য বলা হচ্ছে রেনেসাঁ। বুঝতে পারছো? এটা তোমরা আরো পরে মূলত এরপরে আরো জানবা আর কি, এরপরে নেক্সট মানে ইয়ারে আর কি। তো সেকেন্ড স্টাইল ওয়াল পেইন্টিং এর আরেকটা এক্সাম্পল দেখতে পাচ্ছ এখানে। এখানে কিন্তু আবার অন্য রকমের আরেকটা পার্সপেক্টিভ ব্যবহার করা হচ্ছে। এর আগেরটা দেখলাম লিনিয়ার, আর এখানে যে পার্সপেক্টিভটা ব্যবহার করছে সেটা বলা হয় অ্যাটমসফেরিক মানে পার্সপেক্টিভ আর কি। অ্যাটমসফেরিক মানে যেটা তোমার ওয়েদার কি বলবো আবহাওয়া জনিত, বা তোমার কি বলবো মানে দূরের যখন ল্যান্ডস্কেপ আমরা আঁকি, দূরের দৃশ্য বোঝানোর জন্য এখানে কি লাইট কালার ইউজ করি না, হালকা কালার ব্যবহার করি, বা স্কেচ করার সময় কি দূরের বিষয়গুলো কি হালকা স্কেচ করি, তাই না? আর সামনের ল্যান্ডটাকে অনেক ভারী টোন দিয়ে অনেক ভারী ভারী করে মানে খুব গাঢ় ভলিউমে তৈরি করি, তাই না? বুঝতে পারছো বা শুনতে পাচ্ছ আমার কথা? হ্যাঁ স্যার। আচ্ছা, তো সেই একই ব্যাপারে সেই অ্যাটমসফেরিক পার্সপেক্টিভটা এখানে পাচ্ছি। এখানে দেখো যে কোন গাছটা কাছে আর কোন গাছটা পেছনে সেটা আমরা বুঝতে পারছি, তাই না? যে এই গাছটা কাছে, তারপর এই গাছগুলো কাছে, আর বাকিগুলো দেখো যে পেছনের দিকে কিন্তু ব্লার হয়ে যাচ্ছে বা তোমার ধোঁয়াশা তৈরি হচ্ছে। এখন একজন আসছে, কে দেখে আসি। কোনো মারমা আসছে কেবল। আচ্ছা, তোমাদের অ্যাটেন্ডেন্স আজকে টানা দেখলাম খুবই খারাপ, কারণটা কি? এই যে এখন না আমি দেখতে পাচ্ছি এই সময় এসে 29 জন মাত্র। স্যার 2-3 জন জয়েন করতে পারেনি, ওদের ফেল আসছে, ওরা স্ক্রিনশট দিয়েছে গ্রুপে। এখন এগুলো কি পরে আমার আবার খুঁজে অ্যাটেন্ডেন্স যখন কাউন্ট করবো খাতায়, এটা কি সম্ভব হবে আমার পক্ষে? মনে করো যে এক সপ্তাহ পরেই যে অবস্থা হয়, স্ক্রল করে এক সপ্তাহ আগে যেতেই মানে খুব অসুবিধা হয়ে যায়। সেখানে মাসখানেকের যে ইয়ে স্ক্রিনশট দিলে পরবর্তীতে খুঁজে খুঁজে বের করা খুব কঠিন ব্যাপার। অনেকেরই দেখি আজকে ঝামেলা হয়েছে, ফেল টু জয়েন, ফেল টু জয়েন। আচ্ছা, আমি আজকে বোধহয় ক্লাসটা এখানে থাকুক, আমি পরে নেক্সট আমার একটা তাড়াও আছে আর কি, আর আজকে উপস্থিতিও কম আর কি। তো নেক্সট আমরা বসবো হলো রবিবারে, সামনের সপ্তাহের রবিবারে।
দেখা হবে, ভালো থাকো সবাই। দাঁড়াও, আগে লিভ করো না, আমি একটু অ্যাটেন্ডেন্সটা কাউন্ট করে নিই। আজকে 18 তারিখ, এই তো 18 তারিখ, 18 তারিখে এগারোটা 5-এর সময় অ্যাটেন্ডেন্স নেওয়া হলো। তো তোমরা এখন তাহলে লিভ করতে পারো আর কি। দেখা হচ্ছে রবিবার। থ্যাংক ইউ স্যার, আসসালামু আলাইকুম। Thank you, sir. হ্যাঁ, ভালো থেকো সবাই। নমস্কার স্যার। আর তোমরা কিন্তু একটু পড়াশোনাটা করো আর কি। এই এখন একজন এসে অ্যাডমিট হয়েছে। স্যার আমার এত টাইম নেট প্রবলেম ছিল তো এই জন্য আসতে পারিনি, প্রথম দিকে ছিলাম। Present, sir.